তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলই রাখলেন আপিল বিভাগ। আর 18টি খারিজ হলেই মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন আইনজীবী। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার, পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসি। রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। দুর্ভোগে গ্রাহক, সংকট কাটাতে সিলেট থেকে আরও 3 কোটি ঘনফুট জাতীয় সঞ্চালন লাইনের সরবরাহের আশা। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কেনাকাটায় 9-6 নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অভিযোগ, প্রমাণ মিললেও নেই ব্যবস্থা নেয়ার নজির। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আর 18 মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ডের নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। আইনজীবী বলছেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার উপর তা নির্ভর করছে না। আফজাল হোসেনের রিপোর্ট। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআরে আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলো কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন, আরও 18-19টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে সবই করবে কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। একই অনুষ্ঠানে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না, আমরা করব না। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘোষাতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চলছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে যেহেতু আমরা জানি যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক ছিল এবং এই বিতর্ক এড়াতেই গতানুগতিক প্রতি বছরের শুরুতেই ভোটার তালিকা হালনাগাদ হয়, তবে এবারের যে নাসির উদ্দিন কমিশন তারা ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে অনেক বেশি স্বচ্ছতার সাথে সেটি করতে চান, যেখানে মৃত ভোটারদের যেন কে বাদ দেয়া হয় এবং নতুন ভোটার যারা বিশেষ করে সংযুক্ত হয়নি, এখন পর্যন্ত ভোটার হয়েছেন কিন্তু তারা এখনো পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হননি, সেসব ভোটারদেরকে দেখবেন এবং একই সাথে এখানে ভুয়া কোনো ভোটার হয় কিনা সেটিরও তাগিদ নেবেন। তারা এসবের অংশ হিসেবেই যে ভোটার হালনাগাদ কার্যক্রম আগামী 20 জানুয়ারি থেকে শুরু করবে নির্বাচন কমিশন। তবে এই যারা ভোটার তালিকার হালনাগাদ করবেন, বিশেষ করে যেসব সুপারভাইজাররা বা তথ্য সংগ্রহকারীরা, তারা কোন কোন উপায়ে বা কী কী নিয়মে করবেন সেই নিয়মটির জন্যই কিন্তু যাদের সুপারভাইজার থাকবে তাদেরকে মূলত প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন
প্রধান নির্বাচন কমিশন। আজকে সেই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। তারা এবার নাসিরউদ্দিন কমিশন চাচ্ছে যাতে করে ভোটার ব্যবস্থা যে ভেঙে পড়েছিল সেই ভোটার ব্যবস্থাকে পুনরুদ্ধার করতেই তারা মূলত ভোটের যেসব সকল অংশ সব কার্যক্রমকে তারা স্বচ্ছতার সাথে করতে চায়। আর এটি হচ্ছে তারা প্রথম একটি ধাপ ভোটার তালিকা হালনাগাদের, যার কারণে এটিকে গুরুত্ব দিচ্ছে কমিশন। তারা বলছে এতদিন যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই সেই ভোটাধিকার যাতে নিশ্চিত করতে পারে সেই কাজটি করবে এবার নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার তার উদ্বোধনী বক্তব্য কিন্তু এ ধরনের তথ্য দিয়েছে এবং প্রায় 1000 জন সুপারভাইজারকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছে কমিশন। এই সুপারভাইজাররা গিয়েই প্রতিটি জেলা এবং উপজেলায় যারা তথ্য সংগ্রহকারী থাকবেন, যারা সুপারভাইজার থাকবেন, তাদেরকে প্রশিক্ষণ দিবে যে কোন কোন উপায়ে আসলে মানুষের যে তথ্যটি সেই তথ্যটি নেওয়া হবে এবং সেই তথ্যের মধ্যে যাতে করে ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হবেন তাদের যেন স্বচ্ছতা এবং সুষ্ঠুভাবে থাকে। এখানে এ সময় সেখানে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তির একটা বিষয় থাকে, সব জায়গায় যেন স্বচ্ছতা থাকে এবং একজন ভোটার যিনি হবেন তিনি যেন নির্ভুলভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন, তার সমস্ত তথ্যাদি দিয়ে সেই বিষয়টিও নির্বাচন কমিশন দেখভাল করবে। তারা বলছে যে যাতে করে ভোট নিয়ে মানুষের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল সেই আস্থা ফেরাতেই এ ধরনের কার্যক্রম করবে এবং পরবর্তীতে ধীরে ধীরে তারা সকল কার্যক্রমে অংশ নিতে চায়, এমনটি জানিয়েছেন আসলে সব নির্বাচন কমিশনাররা। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের জন্য হাহাকার। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, এতে চরম দুর্ভোগে পড়ছেন গ্রাহকরা। রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরা বাজার, নয়া বাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে ইট পাথরের দালানে মাটির চুলায় রান্না করতে হচ্ছে গ্রাহকদের। কেউ আবার নিয়েছেন সিলিন্ডার গ্যাস। ভুক্তভোগীরা বলছেন সারাদিন পর মধ্যরাতে গ্যাসের দেখা মেলে, তাতে পানিও গরম হয় না। এ সমস্যার স্থায়ী সমাধান চান তারা। গ্যাস সংকটের আরও খবর জানাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় আছেন সহকর্মী আল কাসির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীতে কিন্তু গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে এবং সেই খবর আমরা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমি আছি কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসায়। এই বাসায় আমি যেখানকার যারা আছেন বা বাসিন্দা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে তাদের রান্নাঘর গত 2 দিন ধরে চুলা জ্বলছে না এবং তারা কিভাবে খাবার দাবার খাচ্ছেন বা কী হচ্ছেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। তাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা বলেছিলেন যে তারা বাজার থেকে বা হোটেল থেকে খাবার কিনে এনে এইখানে যেই গ্যাস আসে সেই গ্যাস দিয়ে কিছুটা গরম করে সেই খাবারটা খেতে হচ্ছে। অর্থাৎ বাসি খাবার খেয়ে কিন্তু এই যেই বাড়িতে আছি, যে বাসায় আছি, সেই বাসার বাসিন্দাদের দিন কাটছে। গ্যাসের সংকট তীব্র হওয়ার কারণে এই দুপুরবেলা তো এখন যে সময়টা 12টায় গ্যাস থাকার কথা ছিল, কিন্তু এখন গ্যাস নেই। হয়তো 3টা বা 4টার দিকে গ্যাস আসতে পারে, যদিও এই বাড়ির বাসিন্দারা বলছেন যে বিকেল নাগাদ যে গ্যাসটা আসে সেই গ্যাস একেবারেই কম এবং ওই কম গ্যাসে কোনো রান্নাবান্না হয় না। মধ্যরাতে যে গ্যাস আসে সেই গ্যাসে তারা রান্নাবান্না করতে পারেন। আসলে রান্নাবান্না না ঠিক, হোটেল থেকে যে খাবারটা কিনে আনা হয় সেই খাবারটা মধ্যরাতে গরম করে তারা খেয়ে থাকেন। এবং এইখানে যেই যদি আমি একটু যোগ করে বলি যে এই এলাকার বাসিন্দা আরও যারা আছেন, ধানমন্ডি এলাকা, কলাবাগান এলাকা, ফ্রি স্কুল স্ট্রিট, ক্রিসেন্ট রোড, এই এলাকায় কিন্তু যেটা বলা হচ্ছে যে গত মে মাস থেকে গ্যাসের তীব্র সংকট এবং এই সংকটের কারণে কিন্তু এই এলাকার বাসিন্দারা মানবতার জীবনযাপন করছে। যাদের ঘরে বাচ্চা আছে বা ছোট শিশু আছে তাদের কিন্তু খাবারের জন্য বেশ কষ্ট পেতে হচ্ছে এবং তাদেরকে বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকে, আমরা আগে যেমনটা দেখিয়েছি, বাধ্য হয়ে অনেকে মাটির চুলায় রান্না করছেন, কেউ আবার সিলিন্ডার নিয়ে এসেছেন, সিলিন্ডার গ্যাসের মাধ্যমে চুলা বসিয়ে সেই চুলায় রান্না করছেন। কিন্তু এই বাড়ির বাসিন্দারা কিন্তু বাইরে থেকে খাবার এনে খাচ্ছেন এবং আমাদেরকে তারা বলছেন যে তাদের যে খাবারের যে কষ্টটা করতে হচ্ছে এই কষ্ট কিন্তু বেশ কয়েক মাস ধরেই তারা এই কষ্ট পোহাতে হচ্ছে। আমরা এখানে কথা বলে জেনেছিলাম যে তারা বলছেন যে মে মাস থেকে তারা এই গ্যাসের যে সংকট, তীব্র সংকটে ভুগছেন। যদিও তিতাস গ্যাস বলেছিল যে 4 তারিখে গ্যাসের সংকট শেষ হবে, কিন্তু আজকে 5 তারিখ, এখনও গ্যাসের সংকট পুরোপুরি কাটেনি। রাজধানীর সব জায়গাতেই বেশ কিছু এলাকায় এখনও গ্যাসের সংকট রয়ে গেছে এবং এই সংকটটা তীব্র আকার ধারণ করছে। তাই এর স্থায়ী সমাধান চাচ্ছেন নগরবাসী। এই ছিল ফ্রি স্কুল স্ট্রিট থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাঁঠালবাগান এলাকায়।
সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13,70,00,000 ঘনফুট, যা 16,40,00,000 উন্নীত করতে চায় কোম্পানিটি। সঞ্চালন লাইনের সরবরাহের জন্য বাড়তি এই পরিমাণ গ্যাস নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13,70,00,000 ঘনফুট গ্যাসকে 16,40,00,000 ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেল কূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13,70,00,000 ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সচিবালয়ে আগুনে পুড়ে যাওয়া 7 নম্বর ভবনের নিচতলা থেকে 5ম তলা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এসব তলায় থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিস শুরু করেছেন। সেখানে আছেন সহকর্মী প্রসূন আশিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, গত 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে এবং এই আগুনে এই 7 নম্বর ভবনে যে 9 তলা বিশিষ্ট এই ভবনটির 6ষ্ঠ তলা থেকে 9ম তলা পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়। এখানে 5টি মন্ত্রণালয়ের সমস্ত নথিপত্র এবং কম্পিউটার আসবাবপত্র সহ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। আমরা একটু আগেই জানতে পেরেছি যে সচিবালয়ের এই 7 নম্বর ভবনটির মূলত 11 দিন পরে এটি খুলে দেওয়া হয়েছে। আমি যদি জানাই যে এই ভবনটির 9টা তলার মধ্যে যেহেতু 4টি তলা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিচে যে তলাগুলো অর্থাৎ নিচতলা থেকে 5ম তলা পর্যন্ত যাতে কর্মকর্তা কর্মচারীরা অফিস করতে পারেন, এজন্য আজকে এই ঠিক 11 দিন পরে এটি খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক 4র্থ তলায়, যেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে। আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে এখনও পর্যন্ত সেই যে ভয়াবহ আগুন, সেই আগুন লাগার পরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, এটি নাশকতা নাকি দুর্ঘটনা। তারপর পরেই কিন্তু একটি উচ্চ পর্যায়ের যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি প্রাথমিক তদন্ত রিপোর্ট দেয়। সেখানে বলা হয় যে বিদ্যুতের লুজ কানেকশনের কারণেই মূলত এই অগ্নি দুর্ঘটনাটি ঘটেছে। তো আমরা 4র্থ তলা থেকে ঠিক 5ম তলায় উঠলাম, এইটাই হচ্ছে শেষ। এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ সেটি তালাবন্ধ করে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় রয়েছে। মূলত আমরা বলতে চাই যে নিচতলা থেকেই এই যে অগ্নি দুর্ঘটনার পরেও যে 5ম তলা পর্যন্ত ভালো রয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়নি, তারপরেও কিন্তু
এমনভাবে পোড়া গন্ধগুলো এখনও আমরা টের পাচ্ছি, যেখানে সত্যি সত্যি কিছুক্ষণ অবস্থান করাই কঠিন হয়ে যাচ্ছে। এবং প্রতিটি ফ্লোরেই যে পুড়ে যাওয়া যে বিভিন্ন আসবাবপত্র বা জিনিসপত্রের যে ছাইগুলো, সেটা প্রথম তলা থেকে এই পঞ্চম তলা পর্যন্তও কিন্তু এখনও রয়েছে, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কর্মচারীরা। তো যেভাবেই হোক এটি যাতে পরিবেশ ফিরিয়ে আনা যায়, কর্মপরিবেশ ফিরিয়ে আনা যায়, সেজন্য কাজ করছে। কিছুক্ষণ আগে গণপূর্ত এবং গৃহায়ন সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে উপরে যে 5টি মন্ত্রণালয় অর্থাৎ 4টি ফ্লোর যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো 10 থেকে 12 দিন পর্যন্ত সে জায়গায় কাজ করে সেই তলাতেও কর্মপরিবেশ ফিরিয়ে আনা হবে এবং সেজন্য তারা তৎপর রয়েছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে এই অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন থেকে সবশেষ। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে। নিম্নমানের ব্যবহার অনুপযোগী সামগ্রী কিনে ঢাকা থেকে তার সরবরাহ করা হচ্ছে সারা দেশে। ফলে এসব চিকিৎসা সামগ্রী বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে আসছে না প্রতিবন্ধী ব্যক্তিদের। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পেলেও ব্যবস্থা নেবার নজির নেই। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। আর কাজ করে না, এটাই তো সেটার কাজ করে না। মিরপুরের হোসনে আরা বেগম অনেক চেষ্টার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের লালবাগ সেবা কেন্দ্র থেকে এই হিয়ারিং এইডটি নিয়েছিলেন গত বছর। দেওয়ার 1 সপ্তাহ পরে আর এটা চলে না, তা আমরা ঠিক করতে চাইছিলাম, ঠিক হয় না, ব্যাটারি লাগাইলাম। ও সাহায্য কেন্দ্র আছে 103টি। নারায়ণগঞ্জের এই সেবা কেন্দ্রে জানা গেল হুইল চেয়ার যা দেওয়া হয় তা সবই একই আকারের। শিশুর জন্য যেরকম চেয়ার সরবরাহ করা হয়, বড়দের জন্য একই ধরনের চেয়ার সরবরাহ করা হচ্ছে বছরের পর বছর। হাইড্রোথেরাপির দামি এই মেশিন শুরু থেকেই নষ্ট। আবার স্থান সংকুলন না হয় থেরাপির মেশিনগুলো রাখা হয়েছে গাদাগাদি করে। এক কামরায় সব মেশিনে থেরাপি দেওয়া অসম্ভব। এই ব্যক্তির নাম রুহুল আমিন সিরাজি। তার বাড়ি টাঙ্গাইল সহ সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ এনে সিরাজি 2022 সালে সে সময়ের মন্ত্রিপরিষদ সচিবকে অভিযোগ করেন। পরে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের সত্যতাও পায়। কমিটির সুপারিশ ছিল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কিন্তু তারপর কি হয়েছে তার কেউ জানে না। ইসমাইল হোসেন নামে একজন হাফেজ প্যারালাইজড হলে আমাকে বলছিল একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আমি সেবা কেন্দ্র থেকে একটা হুইল চেয়ার নিয়ে দিয়েছিলাম, সেটা ভাঙ্গা পইরা সেই দিনই সে মারা যায়। অভিযোগ আছে ফাউন্ডেশনের কেন্দ্রীয় ক্রয় কমিটির সদস্য সচিব এবং অডিটের সহকারী পরিচালক রেজাউল কবির সহ বেশ কয়েকজন এসব নিম্নমানের সামগ্রী কেনাকাটায় জড়িত। নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে গত 9 বছর ধরে কাজ পাইয়া দিচ্ছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন রেজাউল। মানহীন যে উপকরণ দেওয়া হয়েছে সেটা সত্য না, ম্যাক্সিমাম সত্য না। ম্যাক্সিমাম সত্য না আমার কথা অনুযায়ী, আমি যতটুকু জানি। এখন ধরে সব মনে করেন মানসম্মত আছে আর কি, তো ম্যাক্সিমাম নিম্নমানের সামগ্রী ক্রয়ের অভিযোগ তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে সব শুনে ফাউন্ডেশনের যুগ্ম সচিব ডেকে আনেন সেই রেজাউল কবিরকে। ক্যাবিনেট থেকে সচিব সমস্ত চিঠি আছে ওনার কাছে আসছিল, এরপরে কি ছিল মানে অনিয়মটা হয়েছে না, তো সেখানে তো লিখছে যে অনিয়ম হয়েছে। সেখানে তো ক্যাবিনেট সেক্রেটারি সেখানে ইয়ে করছে যে অনিয়ম হয়েছে, পদক্ষেপ নিন। হ্যাঁ, এরপরে কি হয়েছে? মূলত আমরা জেনারেলাইজ এক ধরনের হুইল চেয়ার কিনি, যার ফলে প্রবলেমগুলো হচ্ছে। আমরা এইটা এবার আমরা দেখবো, দেখে কেনাকাটার চেষ্টা করবো। এই ঘটনায় জবাবদিহির আওতায় আনা হয়নি কোনো কর্মকর্তাকে। এই দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা 35 লাখ। তারা একে তো প্রতিবন্ধী, তার উপর বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল। ফলে এসব অন্যায় অনিয়ম মুখ বুজে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যদিও সরকার বছর বছর এই খাতে সহায়তা উপকরণ কিনতে বরাদ্দ করে কোটি কোটি টাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলই রাখলেন আপিল বিভাগ। আর 18টি খারিজ হলেই মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন আইনজীবী। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার। পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। এবং রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, দুর্ভোগে গ্রাহক। সংকট কাটাতে সিলেট থেকে আরও 3 কোটি ঘনফুট জাতীয় সঞ্চালন লাইনের সরবরাহের আশা। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।